আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ সরকারের সতর্ক বার্তার কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর খুব একটা প্রকাশিত হচ্ছে না। তা সত্ত্বেও গুগল ট্রেন্ডসের তথ্য বলছে গত 1 মাস ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় শেখ হাসিনার সম্পর্কে বেশি জানতে চেয়েছে নেটিজেনরা। মূলত ডিসেম্বরে দলবল সহ তিনি বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় কিভাবে ফিরবেন, ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে দলটির 11 জন নেতা ও সদস্য 12 জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার দাবি, দেশে ফিরতে দলীয় স্তরে জোরালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। আগামী কয়েকদিনে এরকম বেশ কয়েকটি বৈঠক হবে। 13 জুলাই দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হতে পারে এবং দলের নেতাদের দায়িত্ব বন্টন করা হতে পারে। শেখ হাসিনার ঘোষণার পর থেকে বড় একটি প্রশ্ন হলো, তাকে দেশে ফেরার অনুমতি কি বাংলাদেশ সরকার দিবে? 12 জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন 111-এর মতো বিমান যোগে দেশে ফিরতে বাধা দিলে তিনি সড়ক পথে ভারত থেকে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারত সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, শুধু ভারত নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি পরাশক্তির সাথে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং ওই শক্তিগুলো থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত 1 মাসে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে। আমরা গুগল ট্রেন্ডসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ওয়েব, নিউজ ও ইউটিউব এই 3 ক্যাটাগরিতে কাকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে বা জানতে চাচ্ছে তা যাচাই করেছি। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মানুষ শুধু শেখ হাসিনার নাম দিয়ে সার্চ করেছে, যেখানে অন্য 2 নেতা সম্পর্কে কোনো ওয়েব সার্চের তথ্য মেলেনি। আর ইউটিউব সার্চের ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে আছেন। গত 1 সপ্তাহের সার্চের তথ্যেও দেখা যাচ্ছে শেখ হাসিনা অন্য 2 রাজনৈতিক নেতার তুলনায় সব ধরনের সার্চের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। একই চিত্র দেখা গেছে গত 1 মাসে। তবে গত 3 মাসের তথ্যে তারেক রহমান এগিয়ে আছেন। কিন্তু সব ক্ষেত্রে জামাত নেতা শফিকুর রহমানের অবস্থা উল্লেখ করার মতো নয়। প্রথমে গত 28 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এবং সবশেষ 10 জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দিয়ে রয়টার্সকে তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দলীয় নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দেখা যাচ্ছে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার পর অনলাইনে শেখ হাসিনা নিয়ে সার্চের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। যদিও বাংলাদেশ সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার বিষয়ে খবর প্রচার খুব একটা করছে না। সরকারের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে কয়েক দফা আলোচনা এরই মধ্যে হয়েছে। মূলত ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। এসব আলোচনায় উঠে আসছে বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অনুমতি দিবেন। তিনি যেহেতু ভারতে আছেন, তার ফেরার ব্যাপারে ভারত সরকারের মনোভাব কি? আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে? এসব নিয়ে রাজনীতি থেকে কূটনীতি নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। 12 জুলাই তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে,
তিনি যদি ভারত সরকার নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। অবশ্য ভারত সরকার বেশ কয়েকবার বলেছে শেখ হাসিনা অতিথি হিসেবে দেশটিতে আছেন। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল তাকে একজন বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনা নিজের ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছেতেই বাংলাদেশে ফিরবেন। তবে সেক্ষেত্রে ভারতের কাছে তার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার শেখ হাসিনা সবশেষ বলেছেন তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় লড়তে চান। আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দৈনিক মানবজমিন পত্রিকায় শিরোনাম করা হয়েছে, দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এই সমঝোতার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়াই কি শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন? 12ই জুলাই শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতা সহ 11 জন। এদের মধ্যে 4 জন অস্ট্রেলিয়া থেকে এবং কয়েকজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দিল্লি গিয়েছেন। তাদের কয়েকজন দাবি করেছেন শুধু ভারত নয়, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর সাথে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলটির বেশ কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা, হলে কি ধরনের সমঝোতা হয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ সরকার বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে সরকার তাকে ফেরার বিষয়ে সরাসরি অনুমতি দিতে চায় না। শেখ হাসিনার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার আমলে। ওই সময়ে বাংলাদেশ সরকার অনুমতি না থাকায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট কেটেও দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা বিমানযোগে দেশে ফেরার চেষ্টা করবেন। যদি সরকার অনুমতি না দেয় তাহলে তিনি সড়ক পথে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন দেশে ফেরার আগে সম্ভাব্য সব ধরনের বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনা দলের নেতাদের সাথে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় নেতাদের দল থেকে বাদ দেয়া এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার আগে ও পরে তার শাস্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইনের জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যে আলোচনা হচ্ছে সেখানে একটি বড় ইস্যু হলো তিনি দেশে ফেরার পর কি হতে পারে বা সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন প্রথমত শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয়ত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকায় তার জামিনেরও সুযোগ নেই। আমিনুল ইসলামের দাবি ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়ে আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে। দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে সঙ্গত কারণে যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 21-3 বলা হয়েছে 30 দিন পরে আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। তবে উচ্চ আদালতের অনেক সিনিয়র আইনজীবী ভিন্ন কথা বলছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনার ফেরত আসায় আইনি কোনো বাধা নেই। উনি ফিরবেন,
ফিরে আত্মসমর্পণ করবেন, বাংলাদেশের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটি উনি ফলো করবেন। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাই ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলে আটক হবেন বলে মনে করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করলে কেন দেরিতে করেছেন সে বিষয়ে আদালতকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা দিতে হবে। আদালত আপিল গ্রহণ করলে মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হয়ে যাবে। আবার দেশে ফিরে সাজার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ শেখ হাসিনার থাকছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তিনি বলেছেন, রায়ের 1 মাসের মধ্যে আপিলের বিধান থাকলেও সব সময় তা অনুসরণ করা হয় না। 10 থেকে 15 বছর পরেও আপিল করার নজির রয়েছে। আইনজীবী মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 30 দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা থাকলেও সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী উঠে যাওয়ার সুযোগ আছে। যেমন পলাতক অবস্থায় 2013 সালের জানুয়ারিতে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ড পাওয়ার 13 বছর পরে সে গত জানুয়ারিতে আপিল করেছিলেন জামাত নেতা আবুল কালাম আজাদ। বাংলাদেশে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী উচ্চ আদালতের কাছে যে কোনো দণ্ডিত আসামির জামিন আবেদন গ্রহণ করার আইনি এখতিয়ার রয়েছে। তবে প্রথাগতভাবে কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে গেলে উচ্চ আদালত তাকে জামিন দেন না। 2024 সালের মে মাসে দেওয়া হাইকোর্টের একটি রায়েও উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের নজির দেখা যায় না। ওই রায়ে হাইকোর্ট স্পষ্ট করেছেন, সচরাচর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার কোনো প্রথা বা নজির বাংলাদেশে না থাকলেও আইনিভাবে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী তাদের জামিন আবেদন করার পূর্ণ অধিকার রয়েছে এবং উচ্চ আদালতেরও সেই আবেদন গ্রহণ ও বিবেচনা করার এখতিয়ার রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা কিভাবে আসবেন এবং আসার পর কি হতে পারে সেটি পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। সে সমঝোতা শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও হতে হবে। শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করেছেন এমন আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন, এই সমঝোতার আলোচনা চলমান আছে। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 13 জুলাই অক্সফোর্ড ইউনিভার্সিটির ওলফসন কলেজের এক আলোচনা সভায় যোগ দিতে যুক্তরাজ্য গিয়েছেন। বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার বিষয়ক ওই আলোচনা সভাতে অংশ নেওয়া ছাড়াও মিস্টার জয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিনিধিদের সাথে বৈঠক করতে পারেন। শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, তিনি যখন আদালত অভিমুখে যাবেন বা তাকে যদি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যখন কারাগারের দিকে যেতে হবে বা আদালতের দিকে যেতে হবে, তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে গত 2 বছরে ফ্যাসিস্টের দোসর চিহ্নিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, কারখানা ভাঙা হয়েছে, চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজন, বাবা মা, এদের ওপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের লাশ রেল লাইনে পাওয়া যাচ্ছে, নদীর ভেতর পাওয়া যাচ্ছে, তাদের স্বজনেরা, পরিবার, তারা কোথায় যাবেন? তারা তো নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে তখন যুক্ত হবেন, শেখ হাসিনার সেই বিরাট কাফেলায়। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যে কয়েকটা কথা নানাভাবে বলতে বলতে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শেখ হাসিনা হেলিকপ্টারে চেপে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গেছেন, আর আরেকটা কথা হচ্ছে যে শেখ হাসিনার নেতা কর্মী, মন্ত্রী, এমপিরা সবই বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। এখন শেখ হাসিনা যেমন একেবারে সামরিক বিমানে করে রাষ্ট্রের অনুরোধে আরেক রাষ্ট্রের আকাশসীমা খুলে দেওয়ার পর রীতিমতো জেনারেলদের প্রহরায় আরেক দেশে গিয়ে উপস্থিত হয়েছেন শেখ হাসিনার মন্ত্রী এমপিদের একটা বিরাট অংশ। শীর্ষস্থানীয় মন্ত্রী এমপিরা কারাগারে আটক আছেন 2 বছরের বেশি সময় ধরে বিনা জামিনে, অনেক ক্ষেত্রেই এমনকি বিনা অভিযোগে। অথচ এই যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়, সেটা যে সত্য নয় সেটা যারা জানেন তারা জানেন। শেখ হাসিনা যখন বলেছেন যে তিনি দেশে ফিরছেন এবং তিনি তার নেতাকর্মীদের বলে রেখেছেন যে একটা দিন তোমরা সবাই আসো, আদালতে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করি, সেটা কত বড় একটা শোডাউনে পরিণত হতে পারে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা সম্প্রতি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, যেখানে সাংবাদিক লিখেছেন যে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা শুরু হয় টেলিফোনে। এই প্রথম শেখ হাসিনার কোনো টেলিফোন ইন্টারভিউ পেলেন কোনো সাংবাদিক, এবং সেই কথোপকথনটা প্রায় 1 ঘন্টা ধরে চলে এবং শুক্রবার গিয়ে শেষ হয়। মানে যাতে বোঝা যায় যে মাঝরাতে এই কথোপকথনটা হয় শেখ হাসিনার সঙ্গে ওই সাংবাদিকের, এবং শুক্রবারেই রয়টার্সের ওই খবর মানে প্রকাশিত হবার পর কিন্তু সারা পৃথিবীর সংবাদ মাধ্যম এটা পিক করেছে, এবং এই খবর বারবার আলোচিত হচ্ছে, বারবার পুনঃপ্রকাশিত হচ্ছে। কারণ এই যে শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছেন যে তিনি এবার ফিরবেন, তিনি এবছরের মধ্যেই ফিরবেন, এবং সর্বশেষ রয়টার্সকে তিনি বলেছেন যে তিনি দেশে ফিরে আত্মসমর্পণ যেমন করবেন, তিনি দেশে নির্বাসিত আরও নেতাদের নিয়ে যেমন দেশে ফিরতে চান, তেমনি দেশেও তার নেতাকর্মীদের সঙ্গে তার এমন সংযোগ সৃষ্টি হয়েছে যে তারা ভাবছেন দলে বলে এসে তারা একত্রে আদালতে আত্মসমর্পণ করবেন। কারণ শেখ হাসিনা বলছেন তিনি মৃত্যুর ভয় পান না, তিনি যদি মরতেই হয় তাহলে মরতে চান এই মাটিতে এসে, যে মাটিতে তার বাবা মায়ের কবর আছে, যে মাটিতে তার বাবা মায়ের রক্ত ঝরেছে। তিনি বলছেন তার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলার তো কোনো শেষ নাই, ঢালাও মামলা দেওয়া হয়েছে সারা দেশ জুড়ে। কাজেই তিনি এখন তাদেরকে বলেছেন, তার নেতাকর্মীদের বলেছেন যে একদিন তোমরাও আসো, আমি ফিরছি, আমি আদালতে আত্মসমর্পণ করব, তোমরাও আসো এবং আমরা সকলে মিলে আত্মসমর্পণ করব। শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা পরিষ্কার, এবং শেখ হাসিনা কাদের নিয়ে ফিরবেন আর ফিরলে কারা কারা এসে তার সঙ্গে আদালতেও জড়ো হবেন। যে নেত্রী যদি আদালতে আত্মসমর্পণ করেন, নেত্রীকে যদি কারাবন্দী করেন, তাহলে আমাদেরও কারাবন্দী করুন। বাংলাদেশের কারাগারে কত নেতাকর্মীর ঠাঁই হবে এ প্রশ্ন কিন্তু শেখ হাসিনা তুলছেন গত কয়েক মাস ধরে। তার নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রাম আলোচনায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় তিনি যে ফোরামগুলোতে আলোচনা করেন, সেসব অডিও বার্তায় বারবার বের হচ্ছে যে কত লোককে জেলে আটকে রাখবে সরকার আর কতদিন রাখবে। মানে জেলখানায় কত লোককে ধারণের ক্ষমতা আছে আওয়ামী লীগ সেটাও পরীক্ষা করে দেখতে চায়। কাজেই সারা দেশে যখন হাজার হাজার মামলা হয়েছে লাখ লাখ নেতাকর্মী সমর্থকের বিরুদ্ধে, তখন নেত্রী যেদিন ফিরবেন সেদিন সত্যি যদি সারা দেশ থেকে সেই নেতাকর্মী সমর্থকেরা এসে আদালতে জড়ো হয়ে ঘোষণা দেন যে নেত্রীকে গ্রেফতার করছেন, আমাদের নামেও মামলা আছে, আমাদেরও গ্রেফতার করুন, তাহলে সত্যি এই সক্ষমতা কি বাংলাদেশের জেলের আছে? কিংবা এমন একটা রাজনৈতিক শোডাউন, এমন একটা রাজনৈতিক চমক সামাল দেওয়ার ক্ষমতা কি রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, আইনিভাবে আছে বাংলাদেশের বর্তমান সরকার বা কোনো সরকারের? শেখ হাসিনা আসলে সরাসরি এই চ্যালেঞ্জটাই জানিয়ে দিতে চাইছেন। নিয়মিত শেখ হাসিনার অডিও বার্তাগুলো বেরিয়ে আসে, তাতে একদিকে সরকারের হৃৎকম্প যে হচ্ছে তার প্রমাণ সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে বিচারালয়ের নিষেধ আছে, উচ্চ আদালতের নিষেধ আছে শেখ হাসিনার সংবাদ প্রকাশে, তার কথা তার বার্তা প্রকাশে, সেগুলো মেনে চলা উচিত সংবাদ মাধ্যমের। কিন্তু তিনি ইমেইলে সাক্ষাৎকার দেন, এ নিয়ে আবার একদল বিশ্লেষণ করেন যে হয়তো শেখ হাসিনা কথা বলার অবস্থায় নেই, এগুলো নিশ্চয়ই শেখ হাসিনার করা ইমেল নয়, এগুলো অন্য কোনো ব্যক্তি উত্তর দিচ্ছেন। এখন রয়টার্সের সাংবাদিক বলছেন তার সঙ্গে 1 ঘন্টার বেশি এই সাক্ষাৎকারটা দিয়েছেন শেখ হাসিনা, যেখানে তিনি দেশে ফেরার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন বারবার তো ভারত সরকারকে চিঠি লিখছে বাংলাদেশ সরকার, এত চিঠি লেখালেখির তো দরকার নাই, তিনি নিজেই এখন দেশে ফিরতে প্রস্তুত, ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। এবং শুধু তিনি একা নন, তিনি দেশে ফিরবেন আওয়ামী লীগের আরো শীর্ষস্থানীয় নির্বাসিত নেতাদেরকে নিয়ে, এবং দেশেও তার নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হচ্ছে। তো এত বড় রাজনৈতিক শোডাউনের জন্য সরকার প্রস্তুত? তো রয়টার্স বলছে যে শেখ হাসিনার একার মাথায় কিন্তু মৃত্যুদণ্ড নাই। শেখ হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও এরই মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর হত্যা মামলা তো আওয়ামী লীগের নেতা
কর্মী সমর্থকদের সকলের বিরুদ্ধেই হয়েছে। এখন শেখ হাসিনার সাথে কি তারপরেও নেতারা ফিরবেন, এ প্রশ্ন তুলছেন আবার অনেক বিশ্লেষক, যে শেখ হাসিনা মরতে প্রস্তুত, একদিকে তিনিই ফিরবেন কিনা সন্দেহ, আর তার আহ্বানে কেনই বা আওয়ামী লীগের নেতা কর্মীরা এসে আদালতে আত্মসমর্পণ করবেন, আর তার আহ্বানে কেনই বা বিদেশে থাকা শেখ হাসিনার নেতারা তার সঙ্গে দেশে ফিরে এসে জেলে ঢোকবার একটা সম্ভাবনা তৈরি করবেন। শেখ হাসিনা কিন্তু একা আওয়ামী লীগ পরিচালনা করছেন না। 2024-এর 5ই আগস্টের পর থেকে একটা দিনও বা কোনো মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে এত মামলা হামলার পরেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে সেটা বলার কোনো উপায় নাই। কারণ শেখ হাসিনা টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে নিয়মিতভাবে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত তার সংগঠন পুনর্গঠনের কাজ, তার সংগঠনকে চাঙ্গা করার কাজ অব্যাহত রেখেছেন। তার সঙ্গে জাহাঙ্গীর কবির নানক কিংবা বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা, যারা সেই ১/১১ সরকারের সময়টার কথা বলি কিংবা এরশাদ আমলের কথা বলি, মানে একটা চির বিশ্বস্ত সঙ্গী হয়ে শেখ হাসিনার সঙ্গে আছেন, এই নেতারা কিন্তু আছেন এবং এই নেতারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন 2024-এর আগস্টের পর থেকেই, এবং নেত্রীর নির্দেশনাতেই যে তারা কথা বলছেন এবং তারা যে দলে সংগঠনে সংগঠিত থাকছেন এবং সাংগঠনিক কার্যক্রম এত বাধার মধ্যেও পরিচালনা করতে সর্বত প্রচেষ্টা জারি রেখেছেন, সেসব বিষয়েও কোনো রাগঢাক ছাড়াই সংবাদ মাধ্যমে কথা বলছেন। তাহলে এই জাহাঙ্গীর কবির নানক কিংবা এই যে বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা, তারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে প্রস্তুত বা শেখ হাসিনার যে কোনো নির্দেশনা মেনে সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত, সেটা যেমন নিশ্চিতভাবেই ধারণা করা যায়। এই বাহাউদ্দিন নাসিম, এই জাহাঙ্গীর কবির নানকেরা তো দায়িত্ব নিয়েছেন যে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তার দলীয় ফোরামে মে মাসে যে তিনি দেশে ফিরতে চান, দল যাতে সর্বত প্রস্তুত হয়, এবং দায়িত্ব দিয়েছেন এই শীর্ষস্থানীয় নেতাদের, এই শীর্ষস্থানীয় নেতারা সে দায়িত্ব নিয়েছেন এবং তারাই দলের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখছেন। ছাত্রলীগের যে শীর্ষস্থানীয় নেতা সাদ্দাম হোসেন কিংবা সাধারণ সম্পাদক ইনান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে থাকা তরুণেরা সহ যে তরুণদের ছাত্রত্ব বাতিল হয়েছে, যে তরুণদের ডিগ্রি বাতিল হয়েছে, যাদেরকে এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে এবং একটা নির্বাসিত পলাতক জীবনযাপন করতে হচ্ছে, ভাববার কি কোনো কারণ আছে যে এই তরুণেরা ঠিক এরকম একটা নির্বাসিত পলাতক জীবনই যাপন করতে চান তাদের পুরো সময়টা জুড়ে এবং দেশে ফিরে আবারও পূর্ণাঙ্গ অধিকারে নিজের দেশে নিজের মাটিতে জীবনযাপন করতে চান না? এদেরও তো লাখ লাখ কর্মী নেতারা সত্যিকার অর্থে বাংলাদেশেই আছেন। যে কজন আছেন বিদেশে, তারাও কি তাদের এই পুরো তারুণ্যের সময়টাই সত্যি বিদেশে একটা অবরুদ্ধ কিংবা একটা পরাজিতের জীবন যাপন করতে প্রস্তুত নন বলেই কিন্তু এত বাধার মুখেও সারা দেশে ছাত্রলীগের মিছিল ঠেকানো যাচ্ছে না। এই যে মহিবুল হাসান চৌধুরী নওফেলের মতো নেতারা, যাদের পিতা মানে মহিবুল হাসান চৌধুরী নওফেলের পিতা, তাকে চট্টগ্রামবাসী এমন এক বীর হিসেবে চেনেন যিনি মুজিব উন্মাদ ছিলেন এবং বঙ্গবন্ধু হত্যার পর সশস্ত্র যুদ্ধের প্রত্যাশায় ভারতে গিয়ে তারা কিন্তু সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলেন এবং যখন দেশে ফিরেছেন তখনও আওয়ামী লীগ সংগঠিত করতে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে, শেখ হাসিনার পাশে থাকতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। এই নেতারা, এদের রক্তে যখন আওয়ামী লীগ, এমন নেতারা যখন শেখ হাসিনার পাশে আছেন এবং আওয়ামী লীগ এমন একটা দল যে দলের কোটি কোটি সমর্থকেরা প্রজন্মান্তরে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাস করেছে, একটা মুক্তিযুদ্ধের পক্ষের, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল বাংলাদেশের পক্ষে কাজ করাকে তাদের জীবনের ব্রত হিসেবে নিয়েছেন, তারা তো হঠাৎ করে জামায়াতে ইসলামী হয়ে যাবেন না, বা তারা হঠাৎ করে তারেক রহমানের ঝান্ডা উঁচিয়ে তো বিএনপির রাজনীতি করবেন না, বিএনপিকেও
কেউ ভোট দেবেন না। তাহলে যে বাংলাদেশে এদেরকে দমন করে রাখা হচ্ছে, এদের রাজনৈতিক অধিকার প্রকাশের কোনো সুযোগ নাই এবং এদের রাজনৈতিক অধিকার রক্ষার কোনো প্রচেষ্টা নাই, এদের নাকি বিচার হতে হবে, সকলের বিচার হতে হবে, এমনকি ছাত্রলীগ কর্মীর বোন স্কুলে যেতে পারবে না, ছাত্রলীগ কর্মীর মাকে জায়নামাজে পিটিয়ে মেরে ফেলা যাবে, এমন পরিস্থিতিতে সত্যি কি চুপ করে বসে থাকবেন কোটি কোটি নেতা কর্মী সমর্থক? শেখ হাসিনা হচ্ছেন সেই নেত্রী, 21শে আগস্ট তাকে হত্যার জন্য যখন গ্রেনেড হামলা চালানো হলো তার জনসভা মঞ্চে, তখন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা মৃত্যুবরণ করেছেন। আইভি রহমান মারা গেছেন, আহত হয়েছেন আওয়ামী লীগের অসংখ্য তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক। কিন্তু নেত্রীকে ছেড়ে পালিয়ে না গিয়ে বরং শেখ হাসিনাকে মানব বর্ম করে রক্ষা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নেতৃত্বকে রক্ষা করতে চেয়েছে আওয়ামী লীগের কর্মী বাহিনী, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব। কাজেই শেখ হাসিনার দল, আওয়ামী লীগের দল, শেখ হাসিনা সাক্ষাৎকারে যেটা বলেন যে তার দল একটা আদর্শের ভিত্তিতে পরিচালিত একটা দল এবং আওয়ামী লীগ কোনো হঠাৎ করে গজিয়ে ওঠা সংগঠন নয়। কাজেই সেই আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা একটা দলকে হঠাৎ করে মিশিয়ে দেওয়া যায় না বা হঠাৎ করে উধাও করে দেওয়া যায় না। শেখ হাসিনা তাই জানেন সব পেশায়, সব সেক্টরে, সর্বত্র তার সঙ্গে আদালতে গিয়ে আত্মসমর্পণ করার ব্যক্তিরা প্রস্তুত আছেন। এই যে বিভিন্ন সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী সকলের নামে ঢালাও হত্যা মামলা হয়েছে ফ্যাসিস্টের দোসর হিসেবে। শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, তিনি যখন আদালত অভিমুখে যাবেন বা তাকে যদি বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যখন কারাগারের দিকে যেতে হবে বা আদালতের দিকে যেতে হবে, তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে গত 2 বছরে ফ্যাসিস্টের দোসর চিহ্নিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, কারখানা ভাঙা হয়েছে, চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজন, বাবা মা, এদের ওপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের লাশ রেল লাইনে পাওয়া যাচ্ছে, নদীর ভেতর পাওয়া যাচ্ছে, তাদের স্বজনেরা, পরিবার, তারা কোথায় যাবেন? তারা তো নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে তখন যুক্ত হবেন, শেখ হাসিনার সেই বিরাট কাফেলায়। শেখ হাসিনা এসব বোঝেন, তাই শেখ হাসিনা বলছেন তিনি ফিরবেন। তার সঙ্গে নির্বাচিত নেতা কর্মীরা যেমন ফিরবেন, তেমনি সারা দেশে লুকিয়ে থাকা, অত্যাচার নির্যাতনের শিকার হওয়া, গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হওয়া আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের লাখ লাখ নেতা কর্মী সমর্থকেরাও এসে যুক্ত হবেন, আদালতে আত্মসমর্পণ করবেন। সরকারের সামর্থ্য থাকলে সকলকেই সরকার গ্রেফতার করবে, বিচারের মুখোমুখি করবে। শেখ হাসিনা বলেছেন বিচার শুরু হলেই বোঝা যাবে কত হাস্যকর অভিযোগে, হাস্যকর মামলায় তাদেরকে হয়রানি করা হচ্ছে।